তটিনীকে ফোন করে লাট্টু ও পিকুকে কিডন্যাপ করার হুমকি দিল জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে ডেড বডি সাজিয়ে বিজিতের পার্টিতে নিয়ে এলে তখন সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় তটিনীকে দেখে কান্নায় ভেঙে পড়ে প্রাচী প্রাচী সত্যজিৎ মুখার্জি, দীপালি সহ। তখন তখন দেখা যায় এটা দেখে ভূমিকাও চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তটিনী তোর এটা কি হলো? তটিনীর এরকম অবস্থা কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। তখন তখন বিজিত এসে বলতে থাকে, এখানে কেন আনা হয়েছে ওকে? এখান থেকে নিয়ে যাও। এখানে কেন সিনক্রেট করা হচ্ছে? এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কি কারো চোখে পড়ছে না? এখানে এভাবে এভাবে রাখা হয়েছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় বিজিত কথার মাধ্যমে বলে ফেলে যে এখান থেকে নিয়ে গিয়ে বডিটা পোস্টমর্টেম করো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, পোস্টমর্টেম হয়ে গেছে। তখনই বিদ্যুৎ নিজে জানে, নিজেই ফেঁসে যায়। বলতে থাকে, কি করে হতে পারে? মাত্র 2-3 ঘন্টা আগে ওকে শুট করা হয়েছিল, আর এখনই পোস্টমর্টেম হয়ে বডিটা এখানে চলে এলো। ঠিক তখনই তটিনী চোখ খুলে দেয় আর বলতে থাকে, এই কথাটাই তো শোনার ছিল, এই জন্যই তো বডিটা এখানে এসেছিল। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে তটিনী উঠে বসলে তখন দেখা যায় কৃপর্ণার চোখ কপালে উঠে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? এই মেয়েটা এতক্ষণ ধরে নাটক করছিল। তখন তখন পিকু চোখের জল মুছে হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা যেরকম আমার মাম্মিকে নিয়ে নাটক করেছো, ঠিক তেমনই আমার মাম্মিও তোমাদের সঙ্গে একটু নাটক করলো। এরপরে দেখা যায় তটিনী বিজিতের সামনে এসে বলতে থাকে, কি ব্যাপার বিজিত লাহিড়ী, কি বললে? তুমি কি করে জানলে যে মাত্র মাত্র 2-3 ঘন্টা আগে তটিনী গাঙ্গুলিকে শুট করে দেওয়া হয়েছে, আর শুট করে তটিনী গাঙ্গুলি মরে গেছে? এটা কি করে জানলে তুমি? সেটাই একটু সবার সামনে এক্সপ্লেন করো। তখন দেখা যায় কর্ণব চ্যাটার্জির ছেলে কাবি চ্যাটার্জি এসে বলতে থাকে, এখানে প্লিজ সিনক্রেট করো না, এখান থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই দেখা যায় তটিনী কাবিরকে থাপ্পড় মারে বলতে থাকে, এখানে এখানে যদি আমার সঙ্গে কথা বলতে হয় তবে পায়ে পায়ে সালাম করে তারপরে কথা বলবে, কারণ ভুলে যেও না যে আমি তোমার ওয়াইফের বড় বোন। আর তুমি তুমি আমাকে যেভাবে স্পর্শ করছো, এভাবে এভাবে স্পর্শ করার কথা ভাবতেও পারবে না। আমাকে আমাকে স্পর্শ করার আগে আপনি তোমার তোমার দুবার ভাবতে হবে, কারণ কারণ আমি তোমার ওয়াইফের বোন, এটা এটা মাথায় যেন থাকে। এরপরে বিজিতকে বলতে থাকে, কি ব্যাপার বিজিত, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি করে জানলে যে তটিনী গাঙ্গুলিকে শুট করা হয়েছে? আর এভাবে এত তাড়াতাড়ি মর্গে থেকে লাশটা এখানে এলো, কি কথা বলছো না যে? তখন দেখা যায় ডোডো বলতে থাকে, এখানে এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। আপনি ওনাকে কেন ব্লেম দিচ্ছেন? তখন বাবিন বলতে থাকে, তটিনী তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, একদম বিজিতের দিকে আঙুল তুলবি না, ভুলে যাস না ও আমাদের বাড়ির জামাই। তখন তটিনী বলতে থাকে, এটা এটা আমি অবশ্য ভুলবো না, কিন্তু কিন্তু তোরা তোরা ভুলে ভুলে গেছিস ও একটা ক্রিমিনাল। কারণ কারণ কোনো ক্রিমিনাল এবারে জামাই হতে পারে না। তোরা তোরা পারিসও বটে, বেছে বেছে শুধু ক্রিমিনালদেরই এবারের জামাই বানিয়েছিস। এবারেতে তো একটা ক্রিমিনালকে এনেছিস, আবার আরেকটাকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছিস। আসলে নিজেরা ক্রিমিনাল তো, তাই ক্রিমিনালদের সঙ্গে তোদের ভাবটা খুব ভালো হয়। এই কথা শুনে তখন বাবিন বলতে থাকে, তুই কিন্তু আমাদের অপমান করে কথা বলছিস। তখন আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই তুই এখানে কেন এসেছিস? এখানে কেন সিন ক্রিয়েট করছিস বলতো? তখন তখন দেখা যায় প্রথমে বলতে থাকে, তুই আমাকে ছোটদি ভাই বলে ডাকবি না। আমি তোদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে দিয়েছি। তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো 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 সম্পর্ক রাখার ইচ্ছাও নেই আমার। আমি চাই না তোদের তোদের মতো লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে, যারা কিনা টাকার জন্য নিজেদের সম্পর্ককে বিক্রি করে দিতে একবারও ভাবে না। এরপরে দেখা যায় বিজিতকে তটিনী বলতে থাকে, মিস্টার বিজিত লাহিড়ী, আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি, কারণ কারণ আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন। তখন তখন নন্দিনী বলতে থাকে, এভাবে এভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না তটিনী, তুই একদম ওকে ছুবি না, এখান থেকে চলে যা বলছি। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি তোর কথা শুনতে আসিনি এখানে, এখানে তোর সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আমাদের ল শিখাবেন না। আপনি ল পড়েছেন, কিন্তু আমরা ক্রিমিনালদের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় লটা সবটা একসঙ্গে পড়েছি, তো আপনার থেকে আমাদের আমাদের অভিজ্ঞতাটা বড়। এরপরে নন্দিনী
তটিনীর সঙ্গে অসভ্যতম করতে এলে তখন নন্দিনীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে আবার টেনে ধরে আর বলতে থাকে, আমি এখন ইচ্ছে করলে তোকে এখানে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু কিন্তু দেইনি, কারণ কারণ তুই আমার দিদি হোস। কিন্তু আমি আমি এটা ভাবতে পারিনি যে তুই এভাবে এভাবে আমার সঙ্গে বেইমানি করতে পারিস, এভাবে আমার সবকিছু আমার থেকে আমার মনের মধ্যে মিশে গিয়ে আমার থেকে ছিনিয়ে নিয়ে তুই শত্রুদের হাতে তুলে দিবি, আমি ভাবতেও পারিনি। তখন তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী সরে দাঁড়ায়। এরপরে বিদ্যুৎকে মারতে থাকে টটিনি আর বলতে থাকে, অনেক অনেক সহ্য করেছি। এরপরে বিদ্যুৎকে ফেলে বিদ্যুতের বুকের উপর পা দিয়ে বলতে থাকে, আমি তোমাকে এখানে চাইলে শুট করে দিতে পারি, চাইলে এখানে শুট করে দিতে পারি, সে ক্ষমতাটুকু আমার আছে। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই, তোর কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুই ওকে মারিস না, ওকে ছেড়ে দে, আমি তোর বোন হই, তুই ভুলে যাস না। তখন বাবিন বলতে থাকে, প্লিজ টটিনি এভাবে সিন ক্রিয়েট করিস না, এখানে অনেক অনেক গেস্ট আছে, তাদের সামনে আমাদের মান সম্মানটা রক্ষা কর। তখন তখন টটিনি বলতে থাকে, এই ক্রিমিনালকে মারতে আবার কার মান সম্মান যাবে, অন্তত পক্ষে আমার তো যাবে না। তাই আমি এখানে এখানে এবারের মেয়ে হয়ে আসিনি, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এ বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখানে এসেছি একজন একজন অফিসার হয়ে, আর এখানে এসেছি বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করতে। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোরা তোরা যে ভিত্তিতে ওকে অ্যারেস্ট করছিস সেটা কিন্তু একদম ঠিক নয়, কারণ কারণ তোদের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমরা কি করতে পারি না করতে পারি সেটা আমরা খুব ভালো করেই জানি, আপনার থেকে কথা শুনে আমরা কিছু করব না। এরপরে জিত এসে শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি একদম ওকে নিয়ে যাবে না। ঠিক তখনই শিবপ্রসাদ জিৎ মুখার্জিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে, আপনি আপনি প্লিজ আমাদের কাছে এগিয়ে আসবেন না, তবে আমরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। এই বলে বিজিতকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, তোরা যেরকম করে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলি, দেখ যে ভগবান ঠিক তটিনীকে বাঁচিয়ে নিয়েছে। তটিনী এখনো সুস্থ আছে, তো তটিনীর কিচ্ছু হয়নি। এদিকে দেখা যায় বিজিতকে ইন্টারোগেট রুমে নিয়ে এসে ফেলে শিবপ্রসাদ। এরপরে বলতে থাকে, তটিনীর জোগাড় করা এভিডেন্স গুলো কোথায় বিজিত, এক্ষুনি মুখ খোল, তা না হলে এখানেই মেরে রেখে দেব। তখন বিজিত বলতে থাকে, আমি আমি কিছুতেই বলবো না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী এত কষ্ট করে তটিনী এতটা কষ্ট করে রাত দিন এক করে এভিডেন্স গুলো জোগাড় করেছিল, আর ও বিশ্বাস করে ওর দিদির হাতে সবটা দিয়েছিল, কারণ কারণ ওর মতো অফিসাররা কখনো এভিডেন্স গুলো কারো হাতে দেয় না, শুধুমাত্র ওর দিদি বলে, নিজের দিদি বলে বিশ্বাস করে তার হাতে এভিডেন্স গুলো দিয়েছিল। আর সে কিনা সে হাত তোর সঙ্গে হাত মিলিয়ে সবটা লোপাট করে দিল, নিজের নিজের সম্পর্কের কোনো মূল্য দিল না। এরপরে দেখা যায় তখন তখন সৌরভ এসে বলতে থাকে, সম্পর্কটা তো তুই সবসময় ডিপার্টমেন্টে টেনে এনেছিস, তাই না? তবে তবে এখন যে বিজিতকে ছাড়ছিস না কেন? বিজিতের সঙ্গে তো আয়ুষের বিয়ে হবে, আর আয়ুষই তো তোর শালিকা, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন এখানে কি তুই বিজিত লাহিড়ীর হয়ে সাফাই গাইতে এসেছিস? এই লোকটা প্রতিনিয়ত বিজিত লাহিড়ীকে কনসাল্ট দিয়ে এসেছে, এই লোকটা প্রতিনিয়ত বিজিত লাহিড়ীকে সার্ভিস দিয়ে এসেছে। বলরাম, এই লোকটাকে তুই চিনিস না, আমার ইচ্ছে করছে এই লোকটাকে এখানেই শেষ করে দিই। তখন তখন এই বলে বিজিতকে আরো মারতে থাকে শিবপ্রসাদ বলতে থাকে, এই বিজিত লাহিড়ী আর এই সৌরভ মিলে সবকিছু করেছে। সৌরভ প্রতিনিয়ত আমাদের ডিপার্টমেন্টের খবর বিজিত লাহিড়ীকে পৌঁছে দিয়েছে, আর বিজিত লাহিড়ী প্রতিনিয়ত তো আমাদের খবরগুলো পেয়ে নিজেদের খেলার গুটি সাজিয়েছে। এই সৌরভকে আমি ছাড়বো না, আমি তোকে বলে দিচ্ছি বলরাম, ওকে আমি ছাড়বো না, ওকে আমি চাইলে এক্ষুনি শুট করে দিতে পারি, কিন্তু কিন্তু আমি দিচ্ছি না। আর আমি এটাকে করতে আমার একবারও ভাবতে হবে না, তুই কিন্তু ভালো করে জানিস সৌরভ। তাই এখান থেকে চলে যায়, এখানে আমার ইন্টারোগেটে কোনো বাধা দিতে তুই পারিস না। তখন তখন সৌরভ বলতে থাকে, তুই ওকে এভাবে মারতে পারিস না, কোনো চার্জ ছাড়া ওকে এরকম করে ইন্টারোগেট করার কোনো অধিকার তোর নেই। তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমার আমার কিসে অধিকার আছে কিসে অধিকার নেই সেটা আমি বুঝে নেবো, তুই প্লিজ এখান থেকে যা, তা না হলে কিন্তু আমি যদি হাত চালাই তবে কিন্তু খারাপ হয়ে যাবে। এই বলে বিজিতের মাথায় রিভলভার ধরে শিবপ্রসাদ আর বলতে থাকে, আমি তোকে শুট করে দেব, এখনো সময় আছে, তুই বল যে এভিডেন্স গুলো কোথায়? তখন বিজিত বলতে থাকে, এভিডেন্স এর কথাগুলো তুমি নন্দিনী মুখার্জিকে কেন বলছো না, নন্দিনী মুখার্জিকে বলো। ঠিক তখনই দেখা যায় মায়া আয়ুষী ও নন্দিনীকে সঙ্গে করে নিয়ে আসে। তখন মায়া বলতে থাকে, নন্দিনী মুখার্জি এসেছে বস তোমার সঙ্গে দেখা করতে।
তখন তখন এটা দেখে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন, কি চান আপনি? তখন নন্দিনী বলতে থাকে, আমাকে তো এখানে আসতেই হতো, কারণ কারণ তুমি যেরকম শুরু করেছো তুমি আর তটিনী, তাতে তো আমাকে এখানে আসাটা খুব জরুরি ছিল, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনাকে এখানে আসতে কে বলেছে, আপনি এখানে কেন এসেছেন মিসেস নন্দিনী মুখার্জি? তখন নন্দিনী বলতে থাকে, আমি আমি বিজিতকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই, বিজিতকে ছেড়ে দাও শিবপ্রসাদ, বিজিতকে ছেড়ে দাও, বিজিতকে আটকে রাখার কোনো রাইট নেই তোমার কাছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে আমাকে নিজে আইন শেখাতে আসবেন না, আইন ভেবে খাই আমরা সারাক্ষণ, সারাক্ষণ আইনের মারপ্যাচেই পড়ে থাকি, আর আমাদের শেখাতে এসেছেন আইন? তখন তখন নন্দিনী বলতে থাকে, আমি তো ওখান থেকে ওকে এখান থেকে ওকে বের করে নিয়ে যাবই। এরপরে শিবপ্রসাদকে থাপ্পড় মারতে যায় নন্দিনী, ঠিক তখনই তখনই দেখা যায় তটিনী এসে নন্দিনীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম আমার বরের গায়ে হাত তোলার চেষ্টাও করবি না। আমি আমি এটার জন্য তোকে অ্যারেস্ট করতে পারি, তুই কি জানিস? এটার জন্য আমি তোকে অ্যারেস্ট করে জেলে জেলে পুরে দিতে পারি। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তটিনী তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু তোর বড়দি হই। তখন তখন তটিনী বলতে থাকে, হাসাচ্ছিস? তুই আমার বড়দি? তুই কারোর বড়দি হতে হওয়ার যোগ্য নয়, কারোর নয়। কারণ কারণ আমি ভেবেছিলাম তুই হয়তো অন্যরকম, কিন্তু এখন দেখছি তোর তোর জিভটাও সাপের মতো কাটা, তোরও সাপের মতো জিভের মাঝখানে ফাটা। তার কারণে তোর বিষগুলো খুব বিষাক্ত, বিষগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। তুই যে কাজগুলো করছিস সেগুলো মোটেও ঠিক করছিস না। আমি তোকে বিশ্বাস করে সকল এভিডেন্স তোর হাতে দিয়েছিলাম, আর তুই কি করলি? আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে এভাবে এভাবে আমাকে ঠকালি। এখনো সময় আছে, আমার এভিডেন্স গুলো আমার হাতে তুলে দে, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে নন্দিনী মুখার্জিকে শেষ করলে তখন তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, এটা তোমার ডিপার্টমেন্ট নয়, তাই তুমি এখানে ইন্টারোগেট করতে পারো না, এখানে তোমার ইন্টারোগেট করার কোনো রাইট নেই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিন্তু তোকে শেষ করে দেব, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তটিনী তুই আমাদের যেতে দে, আর ওকেও ছেড়ে দে, বিজিতকে ছেড়ে দে, আমাদের আমাদের যেতে দে, আমি তোকে বারবার বলছি এখানে কোনো ঝামেলা করিস না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ছেড়ে দেবো বলছেন? কিছুতে না, আমি চাইলে এক্ষুনি শুট করে দিতে পারি। বিজিত, এখনো সময় আছে, মুখ খুলবি কি খুলবি না? মুখ খোল, না করলে কিন্তু এখানে এখানে তোকে লাশ ফেলে দেবো, তোর লাশ পড়ে যাবে আয়ুষী। এখনো সময় আছে, বিজিতকে বলো মুখ খুলতে, তা না হলে এখানে কিন্তু লাশ পড়ে যাবে, বিজিত লাহিড়ীর লাশটা পড়ে যাবে, আর নন্দিনী মুখার্জি আর আয়ুষী তোমাদেরও কিন্তু জেলের মধ্যে পুরে নেবো, এই কথাটা মাথায় রেখো। তখন বিজিত বলতে থাকে, আমি কিছুতেই বলবো না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তোদের র্যাকেটটা তো অনেক জায়গায় ছড়িয়ে আছে, তাই না? অনেক জায়গায় র্যাকেটটা তুই চালু করেছিস, অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছিস, তবে তবে এটা ভাবিস না যে তুই মনে রাখিস আমি কে। তখনই দেখা যায় লাট্টু এসে বলতে থাকে, কমন ম্যান পরশুরাম, আমার বা হচ্ছে কমন ম্যান পরশুরাম। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় লাট্টুকে দেখে খুশি হয়ে যায়। তখন মায়া বলতে থাকে, বস তোমার ছেলে এসেছে, আমাদের লাট্টু সোনা সুস্থ হয়ে উঠেছে আর সুস্থ হয়ে আমাদের ডিপার্টমেন্টে এসেছে। তখন তো লাট্টুকে দেখে তটিনী তটিনী অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, লাট্টু তুই এসেছিস বাবা? তখন তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি আমি এসেছি। তখন পিকু বলতে থাকে, মাম্মি আমি ভাইকে নিয়ে এসেছি, দেখো ভাই সুস্থ হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেছে। তখন তখন তটিনী বলতে থাকে, আমি জানতাম লাট্টু তুই সুস্থ হয়ে যাবি। এরপরে লাট্টু তো পিকুকে নিয়ে বাড়ি ফিরে আসে তটিনী। এরপরে লাট্টু সত্যজিৎকে ফোন করলে তখন তখন জিৎ ফোনটা ধরে আর বলতে থাকে, লাট্টু বলতে থাকে, রাক্ষস দাদু তুমি নাকি ভালো হয়ে গেছো, তুমি নাকি দিভাইকে নিয়ে স্কুলে গেছো রিক্সায় করে, আমার কাছে গিয়েছিলে ক্ষমা চাইতে। তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবি, আমি জিৎ মুখার্জি বলছি, আমি সত্যজিৎ মুখার্জি নয়, আর আমাকে ফোন করবি না। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় লাট্টু বলতে থাকে, তুমি এভাবে কথা বলছো কেন দুষ্টু দাদু? তখন তটিনী ফোন নিয়ে বলতে থাকে, তুমি আমার ছেলের সঙ্গে এরকম করে কথা বলছো কেন? তখন জিৎ বলতে থাকে, তোর ছেলেকে বলে দিস নেক্সট টাইম যেন আমার কাছে কোনো ফোন না আসে, নেক্সট টাইম যেন আমাকে আর তোর ছেলে ফোন না করে।